উদয়ের পথে শুনি কারবানি, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। সুপ্রিয় দর্শক, আজকে যাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি, তিনি বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ। দর্শক, কথা না বলে চলুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আজকে আমাদের অতিথির সাথে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো স্যার, দর্শকরা নিশ্চয়ই আপনার গল্পটা শোনার জন্য তাকিয়ে আছে, তো চলুন আজকে আপনার গল্পটা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আজাদ। আমি কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানা শুরিখোলা গ্রামে আমার জন্ম। বর্তমানে আমি নাকিঙ্গি গ্রামে বসবাস করি। পিতার মৃত মাকসুদ আলী। আমরা 5 ভাই 2 বোন। আমি সবার মধ্যে বড়, আর আমার ছোট ভাই মারা গেছেন, আর 3 ভাই কর্মরত অবস্থায় আছেন, এবং বোনের জামাই একজন এই ইউনিয়নের 3 বারের সাবেক দোলা নওয়াপুর ইউনিয়নের 3 বারের সাবেক চেয়ারম্যান, উনি জীবিত ভালো আছেন। আমার ছোট বোনের জামাই কে হত্যা করা হয়েছে রাতের অন্ধকারে, সে জোয়াব ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন। আমার আব্বা বন বিভাগের সরকারি কর্মকর্তা, ফরেস্ট রেঞ্জ অফিসার ছিলেন। শিশুবাদে আমি রাঙ্গামাটি জেলায় সুবলন প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 1-এ ভর্তি হই, এবং ওখানে আমার মনে আছে আমি সাম্পান দিয়ে পাহাড়ের চূড়ায় একটি স্কুলে যেতাম, এবং আমি চাকমার ছেলেদের সাথে এবং আমাদের কিছু ছেলেদের সাথে আমি ঘাস ফুল দিয়ে খেলতাম। আমার সেই স্মৃতি আজও মনে পড়ে, এবং আমরা যখন সাম্পান দিয়ে যেতাম কর্ণফুলী নদীর সেই ঢেউয়ের স্মৃতি আজও আমার হৃদয়ে লালন করি। তারপর আমার আব্বা বদলি হয়ে যাওয়ার কারণে আমি দোলা নওয়াপুরে এসে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 3-তে ভর্তি হই, এবং এখানে আমার জীবনের পড়াশোনা শুরু। এবং যখন আমি ক্লাস 6-এ উঠি তখনই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায়। আমার জন্ম 1960 সালের 4 মার্চ, এবং সেই সুবাদে আমি ক্লাস 6-এ পড়েছি স্বাধীনতা যুদ্ধের সময়। আমার জ্যাঠা ওমর আলী প্রধান ছিলেন একজন প্রবীণ আওয়ামী লীগ নেতা, এবং জাতির জনক বঙ্গবন্ধুর সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক ছিল। এবং কুমিল্লা উত্তর জেলায় যে রাষ্ট্রদ্রোহিতা, পাকিস্তানের রাষ্ট্রদ্রোহিতা মামলা করেছিল, আমার জ্যাঠা ওমর আলী প্রধান ছিলেন 1 নম্বর আসামি। আমি সেই আওয়ামী পরিবারে আমি জন্মগ্রহণ করি। স্বাধীনতা যুদ্ধে আমার আব্বা সরকারি কর্মচারী থাকা অবস্থায়ও 9 মাস স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা সরকারি কর্মচারীদের কাজে যান নাই। উনি আমাদের এই বাড়িতে থেকে, আমাদের মুজিব বাহিনীর ক্যাম্প ছিল আমাদের বাড়িতে, এবং বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা আমাদের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছে, এবং তারা আমাকে কাঁধে তুলে নিয়ে যেত। অনেক অস্ত্র শস্ত্র আমাদের এখানে থাকতো। সেই স্মৃতিগুলো আজ আমার হৃদয়ে লালন করি, ধারণ করি, এবং সেই স্মৃতিগুলো আমার জীবনে জাগরুক হয়ে আছে। এবং এই মহান স্বাধীনতা যুদ্ধের সময় সবচেয়ে যে স্মৃতিগুলো আমার মনে পড়ে, আমরা তখন পালিয়ে গেলাম সেনাবাহিনীর, পাকিস্তান আর্মির ডরে। আমরা এই এলাকায় আমরাই ছিলাম একমাত্র আওয়ামী পরিবার। আমার জ্যাঠা ওমরের প্রধান বঙ্গবন্ধুর একদম কাছের ঘনিষ্ঠ লোক ছিলেন, সবসময় ওনার বাসায় যাতায়াত করতেন। আমরা পরে পালিয়ে গেলাম আমাদের এক ফুফুর বাড়ি, বর্তমানে আমার শ্বশুর বাড়ি, সে কচুয়া থানা। তখন আমার ফুফাকে নিয়ে আমরা একটা ধান বিক্রি করতে রঘুনাথপুর বাজারে গেলাম। সেই বাজারে ধানের টাকাগুলো আমার ফুফা নিলে এমন সময় চারিদিকে রাজাকাররা আক্রমণ গুলি করা শুরু করলো, ভয়ে দিক বিদিক মানুষ দৌড়ে শুরু করলো। আমি তখন হাফ প্যান্ট পরা অবস্থায় ছিলাম, দৌড়ে ঝাঁপ দিয়ে গিয়ে একটি পুকুরে পড়লাম। যে নৌকাকে বলি আমার হাফ প্যান্ট পরা দেখে কেউ আর আমাকে নৌকা নেয় না। সেই স্মৃতি আজও আমার হৃদয়ে জাগরুক। আমার আম্মা সবাই হাফ প্যান্ট, ওই দিন 7টা লোককে তারা গুলি করে রঘুনাথপুর বাজারে মেরেছিল সেই পাকিস্তানি সুন্দরা। রাতের 11টায় এসে আমার ফুফার বাড়িতে দেখে বিভৎস আর চিৎকার, আমার মায়ের চিৎকার জাগরুক হয়ে আছে। 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চান্দিনাতে আসলেন জনসভা করতে। জনসভায় করতে এসে উনি যখন মঞ্চে উঠলেন, তখন আমাদের এই মাননীয় সংসদ সদস্য অধ্যাপক আলী সাহেবকে বললেন যে ওমর আলী প্রধান কোথায়? আমার জ্যাঠা ওমর আলী প্রধানকে নিয়ে আসো, ওমর আলী প্রধানকে নিয়ে আসো। এবং উনি আসলে ওনাকে নিয়ে আমি স্টেজে। তখন তো মোবাইল ছিল না, এবং ওনাকে খুঁজতে খুঁজতে মানুষ ধুমাক্ত হয়ে গেলেন। আমার জ্যাঠা তখন একটি মিটিং এরই পাশে একটা দোকানে বসা ছিলেন। সবাই এসে বললো যে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাকে খুঁজতেছে, এবং আপনাকে ছাড়া উনি মঞ্চে উঠবেন না। এবং আমাদের মাননীয় সাংসদ ওনাকে যখন বঙ্গবন্ধুর কাছে নিয়ে আসলেন, বঙ্গবন্ধু আমার জ্যাঠার হাত ধরেই ওনাকে নিয়ে মঞ্চে উঠে তখন বক্তৃতা দিলেন। সেই সুবাদে পারিবারিকভাবে একটি আমি আওয়ামী পরিবারের জন্ম, এবং ছাত্র রাজনীতির সাথে আমার স্কুল জীবন থেকেই 73 সাল থেকে আমার ছাত্র রাজনীতি শুরু। এবং 73 সালে আমার মনে আছে এই মাননীয় সাংসদ অধ্যাপক আলী আশরাফ ভাইয়ের নেতৃত্বে সেদিন যখন মিছিল হয়েছিল, আমি তার নেতৃত্বে চান্দিনা
ক্লাস 8-এ পড়ি। তখন আমি ক্লাস 8-এ থাকা অবস্থায় আশরাফ ভাই সেই মিছিলের নেতৃত্ব দিয়েছি এবং মিছিল নেতৃত্ব দিয়ে হেঁটে আমরা সারা চান্দিনা করে নওয়াজপুরে এসেছি। এইভাবে আমি 76 সালে তোলা নওয়াজপুর হাই স্কুল থেকে আমি এসএসসিতে প্রথম বিভাগে উত্তীর্ণ করি। তারপরে এসএসসিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়। তখন 75 পরবর্তী বঙ্গবন্ধু হত্যা করে হয়েছে, তখন রাজনীতি আমাদের জন্য নিষিদ্ধ হয়ে গেছিল। আমার মনে আছে বঙ্গবন্ধুর একটি ছবি দেখার জন্য আমি তখন পাগল হয়ে থাকতাম। আমরা বঙ্গবন্ধুর ছবি কোনো টেলিভিশন কোথাও দেখতে পারি না। একদিন আমার ইউনিয়নের চেয়ারম্যানের তখন তো টেলিভিশন ছিল না, খুব দুর্লভ ছিল, একটা সরকারি টেলিভিশন মনে হয় আমাদের ইউনিয়ন কাউন্সিলে। আমি দরজার নিচ দিয়ে বঙ্গবন্ধুকে দেখে টেলিভিশনের উদ্বেলিত হয়ে গেছিলাম। তখন স্বাধীনতা পরবর্তী সেই 75-এ বঙ্গবন্ধুর কোন চিহ্ন আমি পাই নাই, কিন্তু আমাদের মন শুধু বঙ্গবন্ধুর ছবি দেখতেই খুঁজতো, কিন্তু আমরা কোথাও বঙ্গবন্ধুর ছবি দেখি নাই। এবং স্বাধীনতা পরবর্তী যখন ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুদের যুদ্ধের কিছু পোস্টার সারা বাংলাদেশে বিক্রি হয়েছিল 73 থেকে 75 পর্যন্ত, সেই পোস্টার গুলোতে আমরা বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধীর সেই স্মৃতিগুলো আমরা লালন করতাম। পরবর্তীতে 1978 সালে আমি তারপর ওখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে অ্যাসিস্ট্যান্ট 1-এর 9 নম্বর রুমে আমি থেকেছি এবং সেই দুটো আমার কাছে অনেক স্মৃতি। তখন স্বাধীনতা পরবর্তী সেই সময়ে আমরা রাজনীতি করার জন্য উদ্যোগ, কিন্তু রাজনীতি করতে পারতাম না। তখন প্রেসিডেন্ট এরশাদের সময় মজিদ খান শিক্ষা বিরোধী আন্দোলনে তখন আমি ঢাকার রাজপথে নেতৃত্ব দিয়েছি, ছাত্রলীগের পক্ষে নেতৃত্ব। তখন ওবায়দুল কাদের, আজকের যিনি ডাকসু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি এবং ওবায়দুল কাদের এবং আমাদের চুন্নু ভাই ডাকসুতে ভোট করেছিলেন এবং মান্না আক্তার ভোট করেছিলেন এবং মান্না আক্তার ডাকসুতে তারা পাশ করেছিল এবং আক্তার বাবলু তারাও ডাকসুতে পাশ করে। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমাদের ওবায়দুল কাদেরের সেদিনকার বক্তৃতাগুলো শোনার জন্য আমরা বক্তরা জড়ো হয়ে বসে থাকতাম। সেই স্মৃতি আজও আমার হৃদয়ে জাগরুক হয়ে আছে এবং সেই রক্তঝরা দিনে সেই মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে ঢাকায় যখন আন্দোলন হয় তখন আমি গ্রেপ্তার হই এবং আমাকে 2 দিন আটকে রেখে এই রমনা পার্কের এই যে রেসকোর্সে যে পুলিশ লাইনের এখানে নিয়ে নেয়। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করার পরে আমার পারিবারিক কারণে আমি এলাকায় চলে এসেছি। আমার RMA পাসটা করা হয় না। তখন আমার আব্বা রিটায়ারমেন্ট হয়ে গেল এবং আমাদের এই পরিবারের বড় ভাই হিসেবে আমার উপরে দায়িত্ব পড়ে গেল। আমি RMA পাস করতে পারি নাই। আমি তখন এসে পরিবারের হাল ধরেছি এবং এসে এলাকায় এসে আমি রাজনীতির সাথে জড়িত হয়ে গেছি। দায়িত্ব হয়ে 1991 সালে আমি প্রথম চান্দিনা থানা আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করি। তার আগে চান্দিনা থানায় কোনো সাংগঠনিক যুবলীগ কমিটি ছিল না। আমার নেতৃত্বে চান্দিনা থানায় প্রথম 1991 সালে আমি যুবলীগ প্রতিষ্ঠা করি এবং আমি ঘরে ঘরে ঢুকে প্রথম চান্দিনা আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করি। সেই হিসাবে আমি চান্দিনা যুবলীগের প্রথম প্রতিষ্ঠাতা সাংগঠনিক নেতা আমি আওয়ামী যুবলীগের এবং আমাদের সাবেক রেলমন্ত্রী মুজিব ভাই আমার সেই কমিটিটা অনুমোদন দিয়েছিলেন। আজকের যিনি বাংলাদেশ আওয়ামী লীগের বড় নেতা এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মুজিব ভাই আমার কমিটি দিয়েছিলেন। তারপরে পরবর্তীতে আমরা 91 সালে আওয়ামী লীগের আশরাফ ভাইয়ের নেতৃত্বে অনেক মিছিল মিটিং করেছি, কিন্তু আমাদের অনেক কষ্ট ছিল, আমরা ওনাকে সংসদে পাঠাতে পারি না। আমাদের হৃদয়ে অনেক কষ্ট ছিল, যদিও কুমিল্লা উত্তর জেলায় সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী জেলা হলো চান্দিনা, কারণ আমরা এখানকার জন্ম হয়েছে উমর আলী প্রধানের মতো লোক, মঈন মাস্টারের মতো লোক, আমাদের অ্যাডভোকেট শহীদুল ইসলামের মতো লোক, এখানে কফিলউদ্দিন সরকারের মতো লোক, মনিরুল হক চেয়ারম্যানের মতো লোক, অধ্যাপক আলী আশরাফ সাহেবের মতো লোক এখানে জন্ম হয়েছে, যাদের কারণে এই মরহুম উমর আলী প্রধান, খালেক মজুমদার, আমাদের সাবেক ছাত্রনেতা এরশাদ এবং আমাদের মমিন বেগম, মোহাম্মদ আলী স্যার, যাদের নেতৃত্বে এই চান্দিনা একটা সাংগঠনিক চান্দিনা উপজেলা সৃষ্টি হয়েছে এবং আওয়ামী লীগের একটি দুর্বার ঘাঁটি হয়েছে এবং আমরা 91 সালে অনেক লড়াই সংগ্রাম করেও। স্যারের কাছে একটা প্রশ্ন আমার, ঢাকা ভার্সিটি থেকে যখন আপনি এলাকায় আসছেন তখন আপনি পুরোদমে রাজনীতি করতেছেন, তো রাজনীতির পাশাপাশি ব্যক্তিগত লাইফে আপনি কি করতেন সেটা যদি একটু দর্শকদেরকে বলতেন। 1984 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করে আমার RMA পাসটা করা হলো না, অনার্স মাস্টার্স করা হলো না, তখন আমি এলাকায় চলে আসছি পারিবারিক ভিন্নতার কারণে। এসে আমি চান্দিনা উপজেলায়, তখন উপজেলা প্রতিষ্ঠা হইতে হয়েছে এরশাদের সময়, আমি তখন উপজেলায় কন্ট্রাক্টরি শুরু করি এবং কন্ট্রাক্টরি আমি খুব ভালোভাবে করতেছিলাম, কিন্তু যে কোনো ভাবে হোক আমার পুরা পুঁজিটা মাইর হয়ে গেল। মাইর হয়ে যাওয়ার পরে আমি বসে থাকি নাই, তখন আমি আমার আব্বার ধান ক্ষেত ছিল, এই কৃষি কাজ শুরু করি এবং ধান রোয়া, ধান ক্ষেত লাগানো, ধান হাত চাষ করা, গরু দিয়ে চাষ করা, এই কাজটা আমি পারি।
কিন্তু শুধু ধান রোপণটা আমি করি নাই, কিন্তু ধান কাটছি, ধান চাষ করছি, কিন্তু ধান রোপাটা করি নাই। কচু ক্ষেত করেছি, কচু লতি বাজারে এনে বিক্রি করেছি, টমেটো ক্ষেত করেছি, আলু ক্ষেত করেছি, এই কাজগুলো করছি। পাশাপাশি ভাবে তখন আমাদের মোটামুটি পারিবারিক খুব, আব্বা তো একটা শর্ট অফিসার ছিলেন, আব্বাও তখন খুব বেশি একটা বেতন দিতে, টাকা থেকে আমাদেরকে দিতে পারে নাই। তখন আমি নবাবপুর বাজারে ফুটপাতে এই ধরেন পাতি বিছিয়ে আমি লুঙ্গি বিক্রি করেছি। বাবুর হাট থেকে 10,000 টাকা, আমার এক বন্ধু থেকে 10,000 টাকা হালাত করে আমি ফুটপাতে তখন লুঙ্গি বিক্রি করছি নবাবপুর বাজারে। তখন আমি থানা যুবলীগের সাধারণ সম্পাদক। আমার কাছে কোনোদিনও কাজটা ছোট মনে হয় নাই, আমাকে মানুষ কোনোদিনও ছোট মনে করে নাই। আমি অনেক এই ফুটপাতে লুঙ্গি বিক্রি করতাম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের যিনি অতিথি আজাদ স্যার, তিনি রাজনৈতিক মাঠে যেমন একজন বলিষ্ঠ নেতা, ঠিক তেমনি ব্যক্তিগত জীবনে একজন সাধারণ একজন মানুষ। আসলে লিডার এমনই হতে পারে, লিডার যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে যেন নিজেকে মানিয়ে নিতে পারেন, সেটাই একজন বলিষ্ঠ নেতার বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যটা আজকে আমাদের অতিথির মাঝে আমরা দেখতে পাচ্ছি। 91 সালের একটি নির্বাচন সময় অভিজ্ঞতার কথা বলি। আমার মনে আছে 91 সালে যখন নবাবপুরে মিছিল, 10,000 লোক আমাদের হয়ে যেত মিছিলে, বিএনপির 100 থেকে 150 লোক হতো মিছিলের পরে। আমরা সবাই হাই স্কুলের মাঠে বেরির মধ্যে সবাই আমাদের মিছিলে ঢুকে, তখন আমরা একটা লঙ্কা বিস্কুট দিলে সবাই খুশি হতো। 10 টাকা প্যাকেটের একটা লঙ্কা বিস্কুট দিতাম। আমাদের বিস্কুটের টাকাটা জোগাড় করা অনেক কষ্ট হয়েছে, তখন এই বিস্কুটের টাকাগুলো আমাকে জোগাড় করে দিতে হতো। একদিনের কথা মনে আছে, 91 সালে আমরা সকাল 11টায় আমরা প্রায় 2,000 লোকের একটি মিছিল আমাদের টাঙ্গিনা ঘোরার জন্য স্টার্ট করলাম। মিছিলটি ঘুরতে আমাদের যখন নবাবপুর থেকে চলে গেলাম, মাগরিব হয়ে গেল আমাদের আসতে। এই ফাঁকে বাজারে এসে দেখি বিএনপি 200-300 লোক একটি মিছিল দিচ্ছে, ধানের শীষ, আর আমাদের প্রায় 2,000 লোকের একটি মিছিল এসে ঢুকলো। এখন আমাদের কাউন্টিং মিছিল শুরু হলো, ধানের শীষ আর নৌকা। এবং এই মিছিল চলতে চলতে রাত 11টা পর্যন্ত হয়ে গেল। আমরা নৌকার মিছিল, হাজার হাজার লোকের মিছিল। এখন আমাদের সব নেতারা চলে গেলে, যেই থেকে সকাল 11টা থেকে শুরু করে হাজার হাজার লোক বিপক্ষ থাকবে, কি খাওয়াবো? আমি কিন্তু মনে করি আমার সবসময় ইচ্ছে, আমার মানুষের প্রতি বিশ্বাস অনেক ছিল। আমি মাঠে গেলাম, মাঠটা পুরো গেল আমাদের আওয়ামী লীগের নেতৃত্বের সাথে। আমি তখন সবার সামনে দাঁড়িয়ে বললাম, বন্ধুরা, আমরা সকাল 11টা থেকে মিছিল শুরু করে আজকে রাত 12টা-1টা বেজে যাচ্ছে, আমরা কেউ কিছু খাই নাই। আমরা চলেন, আমরাও কেউ কিছু খাই নাই, আপনারাও খাবেন না। আমরা না খেয়ে চলুন, আমরা জাতির জন্য আজকে এই ত্যাগটা স্বীকার করি। আমার সেদিন মনে আছে, উৎফুল্ল এই মাঠ ভরা জনতা হাতটা লেগে আমাকে অভিনন্দন জানিয়ে সবাই যার যার মতো করে চলে গেছে। এই মানুষের ভালোবাসাটাই ছিল আমাদের শক্তি। আমরা কেউ কোনোদিন খাওয়ার টাকা পয়সার জন্য কোনোদিন চিন্তা করলে হয়তো আমরা এই ফ্রিডম পার্টির কর্মদর্শীদের আবার ঘুমিয়ে চাঁদিনাকে আমরা দখলে রাখতে পারতাম না নৌকার পক্ষে। 86 সালে পার্লামেন্ট ইলেকশনে আমার মনে আছে, আমরা যখন তারা উত্তর অঞ্চলটা ছিন্ন মারলো আমার নেতৃত্বে, সেদিন এই এলাকা ছাত্রলীগের সঙ্গে নিয়ে আমরা এই অঞ্চলটাকে আওয়ামী লীগের জামায়াতের ঘাঁটিকে আমরা রক্ষা করেছি। সেদিন আমরা বিএনপি এখন সন্ধ্যা 5টার সময় আমি নবাবপুর মাঠে দাঁড়িয়ে বক্তব্য দিলাম যে আমরা হেরেছি জানি, কিন্তু আমরা এই নবাবপুর অবস্থানে থাকবো, কোনো বিএনপির লোকে ঢুকতে দেবো না। এবং সারা থানায় যুবলীগকে সংগঠিত করার জন্য প্রত্যেক পাড়ায় মহল্লায় আমরা হেঁটে হেঁটে, তখন তো রিক্সা হোন্ডা তো কল্পনাই করা যেত না, আমরা সারা থানা হেঁটে হেঁটে সংগঠন করেছি। এবং আমরা শুধু যেতাম এবং শুধু বিস্কুট, কারোর থেকে টাকা পয়সা নাই, আমরা হেঁটে হেঁটে সারা থানায় সংগঠন করতাম। যুবলীগের সাধারণ সম্পাদক হলাম চান্দিনা, তখন পুরার নেতৃত্ব আমার উপরে। ভয়ে তখন বিএনপির পক্ষে কেউ কাজ করে না, এবং আমি যুবলীগের তখন সাধারণ সম্পাদক হিসেবে এই সম্পূর্ণ নেতৃবৃন্দকে সমন্বয় করে আমরা নবাবপুরে আওয়ামী লীগের 100-12-র মধ্যে, যেখানে 90% লোক আজকে আওয়ামী লীগ করে এই অঞ্চলে বাধা মুখে আমরা আওয়ামী লীগের সেই অনুষ্ঠানগুলো পালন করেছি। আমরা একটা মিলাদ করতে গেলে তাদেরকে আমাদের বাধা দিতে চাইতো, কিন্তু জনগণের প্রতিরোধের মতো পারে নাই। এবং আমরা মাইক তারা বাধা দিতে ভাঙচুর করেছিল একদিন, আমরা জনগণ নিয়ে প্রতিরোধ করে সেই মাইক আবার লাগিয়ে আমরা মিছিল করেছি, মিটিং করেছি। তারা প্রথম নবাবপুর বাজারে রামদান করলো বিএনপি লোকরা, আমরা সেদিন খালি হাতে তাদের সাথে মোকাবেলা করছি, কেন আমাদের শক্তি ছিল মহান আল্লাহ এবং বঙ্গবন্ধু সেই নেতৃত্ব, মানুষের অধিকারের সংগ্রাম, এবং মানুষ আমাদেরকে সবসময় পাশে আকুন্ত সমর্থন না দিলে আমরা কোনোদিন এই রাজনীতির মাঠে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তারপরে 91 সালের পার্লামেন্ট নির্বাচনে আমরা অনেক কষ্ট, আমাদের স্বপ্ন ছিল এরশাদের পতনের পরে, 90 গণ আন্দোলনের পতনের পরে আমরা ক্ষমতায় যাব, আওয়ামী লীগ সরকার গঠন হবে, আমরা চাঁদিনা আসনকে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব। কিন্তু আমরা সেদিনও ব্যর্থ হয়ে গেলাম আমাদের কুচুক্রিদের কাছে, এবং তারা চাঁদিনা আমাদের বারবার বিজয় করার পরেও তারা আমাদের চাঁদিনা আমাদের এইভাবে ব্যবসা করতেছি, রাজনীতির সাথে জড়িত। এভাবে 94 সালের শেষের দিকে আমি
ফুটপাতে আমার লুঙ্গি দোকানটা ছেড়ে আমার আব্বার একটা দোকান আছে নবপুর বাজারে, ওই দোকানটা দেওয়ার সিদ্ধান্ত নেই। এখন যে দোকান দিয়ে দেবো, আমার কাছে তো টাকা নাই। তখন আমার এক আত্মীয় থেকে একটা গাছ বিক্রি করলাম আমার বাড়িতে, এবং উনি আমাকে 2700 টাকা দিয়েছে, আমার মনে আছে। 2700 টাকা দিয়ে দোকানটাকে আমি একটা দোকানের মতো করলাম, কারণ এর আগে চা দোকান ছিল, পরে এটা একটা সারের দোকান করলাম। দুলাল আমার নবপুর বাজারের ব্যবসায়ী, তার কাছে বললাম যে আমার তো পুঁজি নেই, সে আমাকে 5 বস্তা সার প্রথম পুঁজি হিসাবে দিল, এবং সেই পুঁজি দিয়ে, কারণ আমার তো আর কোথাও থেকে ক্যাশ টাকা নাই, তখন এই দিয়ে আমি আবার একটি দোকান স্টার্ট করলাম। এবং এই দোকানই ছিল আমাদের এই দক্ষিণ চান্দিনা রাজনীতির মূল কেন্দ্র। এবং আমরা আমাদের সব কর্মীরা তখন এখানে এসে আমরা বসতাম, চা খেতাম, আলোচনা করতাম কীভাবে আওয়ামী লীগকে ক্ষমতা নেওয়া যাবে, কীভাবে আশরাফ ভাইকে এমপি বানানো যাবে, সেই পরামর্শগুলো করতাম। এবং আমার এই দোকানটাই ছিল দক্ষিণ চান্দিনায় বিএনপির একটা টার্গেট। এবং আমার মনে আছে এই দোকানেই নবপুর বাজারে 2000 দোকান থাকলো, আমার দোকানে এই বঙ্গবন্ধুর ছবিটা ছিল। তখন বঙ্গবন্ধুর ছবি টানানো, কিন্তু তারা বিএনপির তারা কোনোদিন সাহস করে নাই জাতির জন্য বঙ্গবন্ধুর ছবি কেন আমার দোকানে টানানো, সেই প্রশ্ন আমাকে করতো। আর ফ্রিডম পার্টি তখন 96 সালে কর্নেল রশিদ প্রতিটা ভোট 3500 টাকা করে তখন কিনেছে পাস করার জন্য। যে ভোট তখন আমার মনে হয় 86,000 না 85,000 ভোট ছিল চান্দিনায়, তো পাস করার জন্য 30,000, আশরাফ ভাই মনে হয় 32,000 না কত ভোট পেয়েছিল, তারা মনে হয় 40,000 ভোট, মনে হয় 3500 টাকা করে তারা প্রতিটা ভোট কিনে তারা কনফার্ম হয়েছে যে আমাদের পাস করার জন্য যে ভোটটা লাগবে এই ভোটটা তারা পেয়েছে। তখন অনেক নেতা, আমি নাম বলবো না, তারা সবাই বিদেশ চলে গেল, এলাকা ছেড়ে চলে গেল। আমি একমাত্র ব্যক্তি যে নবপুর বাজারে তখন যুবলীগের সেক্রেটারি ছিলাম, এবং আমার সাথে তখনকার সাবেক ছাত্রনেতা খালেদ সাইফুদ্দিন এরশাদ, জসিমউদ্দিন মজুমদার, রকিবুর রহমান মিয়াজি, আয়েত আলী মেম্বার, আবু সুফিয়ান অ্যাডভোকেট, ছাত্রলীগ কলেজ শাখা ছাত্রলীগের নেতা অ্যাডভোকেট নুরুদ্দিন মিয়াজি বুলবুল, আমাদের সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান, আমাদের সাবেক ছাত্রনেতা হেলাল আহমেদ, এবং আমাদের আওয়ামী লীগের তখন থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিন মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মজুমদার, আমার জ্যাঠা তখন ওমর আলী প্রধান সাহেব 86 সালে মারা গেলেন ঢাকায়, এবং উনি ঢাকায় গিয়ে ওনার লাশটা আমরা আর পাই না। 86 সালে ঢাকায় উনি গেলেন, শেখ হাসিনা তখন আমার নেত্রী যখন বিদেশ থেকে আসলেন, আমার জ্যাঠা তখন দেখা করতে গেলেন, দেখা করতে গিয়ে ওনার লাশ আর আমরা কোনোদিনও পাই নাই, ঢাকার থেকে উনি লাশ গুম হয়ে গেল। তারপরে পারিবারিকভাবে আওয়ামী লীগের নেতৃত্ব, আমি যেহেতু যুবলীগ করি, আমার জ্যাঠা আমাকে অনেক উৎসাহ দিতেন রাজনীতি করার জন্য। আজকে যদি আমার জ্যাঠা বেঁচে থাকতো, আমরা হয়তো অনেক বড় নেতা হতে পারতাম। তারপর 96 সালের পার্লামেন্ট নির্বাচনে আমি তখন যুবলীগের সাধারণ সম্পাদক, আমার নেতৃত্বে এই দক্ষিণ চান্দিনার থেকে আমি তখন 32,000 ভোট আশরাফ ভাইকে বেশি দিলাম নৌকা মার্কার পক্ষে। আমার দোকানটা ছিল আওয়ামী লীগের মিছিলের প্রাণকেন্দ্র, আমার দোকানের পিছনে ছিল ফ্রিডম পার্টির অফিস, আমার দোকানের সামনে ছিল বিএনপির অফিস। হাজার হাজার মানুষ আজকে, তখন আমরা আওয়ামী লীগের নেতৃত্ব দিতাম আমার নেতৃত্বে। তখন আমরা এই নবপুর তথা দক্ষিণ চান্দিনাকে ধরে রাখলাম আমার নেতৃত্বে। এবং তখন হাজী আকাম বাহুদ্দিন বাহার কুমিল্লার এমপি বাহার ভাইকে সভাপতি শেখ হাসিনা পাঠাইলেন চান্দিনায়। আমার মনে আছে শেষ বাহার ভাইয়ের নেতৃত্বে আমরা যেদিন শেষ জনসভাটা কংগাই মাঠে করব, আমি ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা তানিম সহ, বাহার ভাই সহ আমরা দাঁড়িয়ে আছি। হঠাৎ করে তানিম এসে বলল, আজব ভাই 50 টাকা দেন। আমি তখন, আমার কাছে 50 টাকা নাই। আমি হঠাৎ লজ্জা পেয়ে গেলাম। বাহার ভাই আমার দিকে তাকিয়ে থাকলো, জি আমার কাছে টাকা নাই। তখন আমি, সবাই বললো যে কংগাই এত বড় জনসভা কত খরচ হয়েছে। আমি তখন 200 টাকা খরচের কথা বললাম, সবাই অবাক হয়ে গেল। 200 টাকা কেন? আমি 100 টাকা দিয়ে মাইকিং করেছি সব, আর 100 টাকা স্টেজের খরচ, আর কি খরচ? বাহার ভাই তারা সবাই, বাহার ভাই আমাকে জ্বরে ধরলো, জ্বরে ধরে বাহার ভাই শেষ নির্বাচন 2 দিন পরে হবে। বাহার ভাই আমার বিদায় নিয়ে যাওয়ার সময় আমাকে ডাক দিল। আমি তখন থানা পুলিশ ডাক দিয়ে আমার একা নিয়ে গেলো যে তুই ভোটটা করবি, টাকার কোনো অভাব হইলে তুই আমার কাছে গিয়ে বলবি। আমার বুকটা সেদিন প্রশান্ত সাগরের মতো হয়ে গেল, যে যত টাকার আগে আমি তোকে দিব তুই আমার কাছে বলবি। এবং আমি তখন বসি, তখন থানা আওয়ামী লীগের নেতা, আজকের উপজেলা চেয়ারম্যান, ওনার কাছে 5,000 টাকা দিয়ে যাবো, তুই এই টাকাটা তোর কাছে দিবে। তুই এর মধ্যে 1,000 টাকা আমাদের দলনাপুর কলেজের সাবেক ভিপি আজকে মারা গেছে তাহিরের কাছে, তাহিরকে দিবি, আর 4,000 টাকা তুই খরচ করবি। আমাকে তখন আমি 4,000 টাকা পাইলাম, 1,000 টাকা তাহারকে দিয়ে 3,000 টাকা আমাদের কাছে অনেক টাকা। তখন বুকটা আমার অনেক বড় হয়ে গেল। তারপরে আমরা ভোট হলো, ভোটে দক্ষিণ চান্দিনা থেকে আমার নেতৃত্বে সেদিন 32,000 ভোট নৌকাবানকে দিলাম। এবং উত্তর অঞ্চলে কর্নেল রশিদ এবং রাজার সাহেব সিল মেরে আমাদের থেকে ভোট কেড়ে নিল। আমরা তখনও 5 কেন্দ্রে তারা রি-ইলেকশন দিয়ে আমরা 5,800 ভোটে লিডে রাখলাম নৌকাবানটা। যখন রি-ইলেকশন শুরু হলো,
তখন আমার মনে আছে যে আমি চান্দিনা যাচ্ছি বাসে, হঠাৎ করে যে কর্নেল রশিদের বাসায় অনেক লোকে দিয়ে আমি বাচ্চা থেকে জিজ্ঞাসা করলাম এখানে কি হচ্ছে। তখন বললো যে এখানে আনোয়ার জাহিদ এসেছে কর্নেল রশিদ এবং রেদওয়ানকে মিলিয়ে দেবে। আমি তখন গেলাম থানায় গিয়ে দেখি আশরাফ ভাই সহ রশিদ চেয়ারম্যান সহ তারা থানায় ঢুকেছে। আমি পিছনে দাঁড়িয়ে আছি, দেখলাম যে ওনারা যখন বললো যে আমাদের মৈছেলে আমাদের রিইলেকশনের মেন পয়েন্ট, ওখানে কর্মীদেরকে মারতেছে। তখন ওসি আশরাফ ভাই বেরিয়ে যাওয়ার পর সেটা হাসি দিয়ে তখন আমি বুঝলাম যে ওসি আমাদের পক্ষে নাই, এবং ওসিকে যদি ট্রান্সফার করতে না পারি তাহলে আমরা এই আসনটা ছিনিয়ে নিতে পারবো না। আমি আশরাফ ভাই মাইকপুর পিছনের সিটে উঠেছি। তখনকার যুবনেতা আমার সাথে বন্ধু এরশাদ তখন আমার সাথে ছিল। সারা রাত আশরাফ ভাই বাড়িতে যায়, ওয়ার্ক করতেছে। আমি পিছনে এরশাদকে বলতেছি যে ওসি ট্রান্সফার করতে হবে। আমি যখন কথা বলি পিছনে আশরাফ ভাই একটা ধমক দিয়ে বলে, এই তোরা কি বলো? আমি চুপ করে থাকলাম। ভোর যখন হয় তখন চান্দিনা পূর্ণিমা একটা হোটেল আছে, তখন এসে আমরা ভোরে আজানের আগে ভাত খেলাম সবাই। ভাত খাওয়ার পরে এই আশরাফ ভাই আমাকে তখন এই 1,000 টাকা হাতে দিল, দিয়ে বললো যে ধর এই 1,000 টাকা রাখ, চলে যা, কালকে ভোট করিস। আমি তখন বললাম যে ঠিক আছে আপনি যান। আমার সারা শরীর তখন কাদা, দাড়ি অনেক বড় হয়ে আছে, প্রান্ত। আমি এরশাদকে নিয়ে দাঁড়িয়ে থাকলাম, বললাম যে আমি ঢাকা যাবো। তো বল কি বল, তুমি আমার সাথে চলো। তখন প্রথম কুমিল্লা থেকে বাসকে আসলো, ভোরের ফার্স্ট টিভের বাস। আমি আর এরশাদ এই বাসে উঠে ঢাকা গেলাম। আমার ছোট ভাই ইকবাল, যে ভাইটা আমার মারা গেছে, সে তখন বারকে চাকরি করে। আজকের যিনি কৃষিমন্ত্রী তখন ডক্টর রাজ্জাক, তখন বারকের ওর বস ডাইরেক্টর। আমি তখন ভোরে 7টায় যখন গিয়ে ওর বাসা উঠে মুখে ভাইয়া আপনি এত ভোরে কেন আসছেন, ভোটটার একদিন পরে। আমি তখন বললাম যে আমাকে সুজা সদন নেত্রীর বাসায় নিয়ে যা। সে তখন ঘুম থেকে উঠে আমাকে তাড়াহুড়া করে আমি সভানেত্রীর বাসায় গেলাম সুজা সদনে। গিয়ে দেখি ওনার পিএস তখন সকাল 9টা বাজে। আমি গিয়ে বললাম যে আমি নেত্রীর সাথে দেখা করতে এসেছি চান্দিনা থেকে। উনি বললেন যে আপাতত 10টায় ঘুম থেকে উঠবে, আপনি একটু অপেক্ষা করেন। আমার কিন্তু তখন অনেক টেনশন, কি করবো। তখন আমি দৌড়িয়ে আগারগাঁয়ে গেলাম। তখন ডক্টর মহিউদ্দিন আলমগীর প্রাণী বৈশাখ নাম্বার। আমি বললাম ওনার কাছে যাবো, গিয়ে দেখি ওখানে অফিস খুলে নেয়, সবাই বন্ধ। তখন আবার দৌড়িয়ে সুজা সদন চলে আসলাম। এসে যখন আমি গেট দিয়ে ঢুকতেছি তখন দেখি দাউদকান্দি রশিদ ইঞ্জিনিয়ার ঢুকতেছে। আমাকে বলে আজাদ তুমি কেন আসছো? আমি বললাম যে সবাই নেত্রীর কাছে যাবো, চান্দিনা থানার ওসি যদি ট্রান্সফার করতে না পারি তাহলে আমরা পাসটা করবো না। রশিদ ইঞ্জিনিয়ার সাহেব আমাকে নিয়ে নিচে ছিটে বসলেন। বসে উনি বললেন যে তুমি বসো, আমি চান্দিনার রিপোর্ট নিয়ে সভানেত্রীর কাছে যাচ্ছি। আমি তখন নিচে বসলাম, রশিদ ইঞ্জিনিয়ার সভানেত্রী রুমে দোতলায়, সভানেত্রী বসে ফুল দিতে অনেকেই আসছে, আমরা অপেক্ষা করে বসে আছি। নেত্রী দোতলায় বসলেন যে আমি আগে নির্বাচনী ওয়ার্ক করবো, তারপর ফুল নেবো। তখন শেখ হাসিনা বিএনপি প্রাইম মিনিস্টার হয়ে যাবে, এই ধরনের একটা সিচুয়েশন। কিন্তু তখন একটা আসন কিন্তু আমাদের জন্য খুব দরকার, কারণ আমরা একটা সীমিত সংখ্যক আসনের মধ্যে তখন ছিলাম। আমরা 96 পার্লামেন্টে যদি আমরা আওয়ামী লীগ ক্ষমতা না যেত তাহলে তো কোনোভাবেই আমাদের এই দেশে আওয়ামী লীগ টিকে থাকার নিয়ে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হতো আমাদেরকে। আমি তখন নেত্রীর কাছে রশিদ ইঞ্জিনিয়ার সাহেব গিয়ে যখন বলবো, আমার মনে আছে তখন 11টা বাজে, আমি নিচে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ করে পিএস বলতেছে যে চান্দিনা লাইন লাগাও। তখন থানা আওয়ামী লীগের সভাপতি কেন্দ্র অফিসের রুমে বসছিল। 11টায় নেত্রী ফোন করলেন চান্দিনা, এবং উনি ফোন করে গুলিচঙ্গের ওসিকে চান্দিনা এনে চান্দিনা ওসিকে ট্রান্সফার করলেন। এই শেখ হাসিনার সেদিন এই দূরদর্শী সিদ্ধান্ত এবং শেখ হাসিনার সময়োচিত সিদ্ধান্ত এবং শেখ হাসিনার সঠিক ব্যক্তিত্বের কারণে সেদিন এই আসনটা আমরা আওয়ামী লীগকে দিতে পেরেছি। ওসি ট্রান্সফার হয়ে যাওয়ার পরেই আমাদের কাছে মাঠটা জনগণের পক্ষে চলে আসলো, আমাদের পক্ষে চলে আসলো, এবং আমরা তখন 96 সালে আওয়ামী লীগ মাত্র 300 কত ভোটের ব্যবধানে আমরা বিজয়ী হয়ে ক্ষমতায় গেলাম। আমি অনেক সাহস। এর মধ্যে 96 সালে ভোটের আগে এই কর্নেল রশিদের ছেলে, মান্নানের ছেলে এসে আমাকে বললো, আজাদ ভাই আপনি শুধু চুপ হয়ে থাকবেন, কোনো মিছিল মিটিংয়ে যেতে হবে না, আপনাকে আমরা 5 লাখ টাকা দেব। আমি তখন ছোট, আমি স্বীকার করলাম যে ঠিক আছে তুমি টাকাটা নিয়ে আসো। কোথায় আনবে? আমাদের বাজারে আমার দোকানের পাশে আমার এক ফুফাতো বোনের বাড়ি আছে, ওই বাড়িতে সে টাকাটা নিয়ে আসবে। এসে আমাকে খবর দিলে আমি গিয়ে টাকাটা নেবো, এবং তাদের সাথে চুক্তি হলো যে আমি চুপ হয়ে থাকবো, কোনো মিছিলে যাব না। আমার দোকানে এসে বসে রইলাম। তারা অনেকক্ষণ 2 ঘন্টা আমার জন্য অপেক্ষা করে তারা রাগ হয়ে চলে গেল। আমি টাকাটা নিয়ে নেয়। একটা প্রশ্ন, যে ওই সময় আপনাকে 1996 সাল 5 লক্ষ টাকা অফার করেছে যেন আপনি ইলেকট্রিক থাকেন। ওই 96 সালের প্রায় আজকে 25 থেকে 26 বছর আগের কথা। ওই সময় 5 লক্ষ বর্তমানে প্রায় 50 লক্ষ। কিন্তু শুধু আপনি একজন মানুষ ইলেকট্রিক থাকার জন্য এত বিগ অ্যামাউন্ট আপনাকে অফার করলো, এটার কারণ এটা অনেকে বিশ্বাস করতে চাইবে না যে একটা লোক ইলেকট্রিক থাকার জন্য এত টাকা অফার করা।
সেটার ব্যাখ্যাটা বা এটা কি জন্য একটু আরেকটু ক্লিয়ার যদি করেন দর্শকদেরকে, তাহলে মনে হয় সবাই আপনার গল্পটা একটু ক্লিয়ার। সেদিন যদি আমি এই টাকাটা নিতাম তাহলে হয়তো আমি ইনএক্টিভ হয়ে যেতাম। ইনএক্টিভ হয়ে গেলে এই দক্ষিণ চান্দিনা থেকে যে আমরা 32,000 করে নেতৃত্ব দিয়েছি, তখন মানুষ নেতাটা খুঁজে না পেলে আমাদের তার এই বিজয়টা হতো না। এবং রি-ইলেকশনে আমি যদি চান্দিনা থানার ওসির ব্যাপারে সভাপতির কাছে না যেতাম, জননেত্রী শেখ হাসিনার কাছে, তাহলে তো নেত্রী খবরটা পেতেন না। তখন তো পুলিশ প্রশাসন আমাদের বিপক্ষে থাকলে, ওসির বিপক্ষে থাকলে তো আমরা নির্বাচনে হেরে যেতাম। এবং নির্বাচনে যদি হেরে যেতাম তাহলে আওয়ামী লীগ সরকার গঠন করাটা তো অনেক কষ্টের দায় হয়ে যেত। আমাদের 21 বছরের লড়াই সংগ্রামের ফল আমাদের হাত থেকে ফসকে যেত। মহান আল্লাহ রাব্বিল আলামিনের অশেষ রহমত এবং মানুষের দোয়ার কারণে সেদিন আমার মধ্যে এই টাকাটার লোকটা আমার মধ্যে আল্লাহ আনে নাই দেখি আমার মতো একটা গরিব মানুষ, আমি আজকে গরিব অবস্থায় আছি, কিন্তু কোনোদিন আমাদের মধ্যে আজকের কিন্তু কোনো হতাশা কাজ করে নাই, কোনো অভাব বোধ আমরা করি না। জননেত্রী সবসময় বলেন যে তৃণমূলের আওয়ামী লীগ হলো আমার সবচেয়ে বড় শক্তি, আমরাই তার সেই শক্তি। ভালো তাদের কাছে কিন্তু টাকার কোনো অভাব ছিল না। আমি জানি যে চান্দিনা অনেক লোককে তারা 10 লাখ 20 লাখ টাকা করে দিয়েছে। এবং আপনারা জানেন তখন এক একটা ভোট আগে বলেছি যে 3,500 টাকা করে তারা হিসাবে কিনেছে। তাদের কোনো টাকার অভাব ছিল। আমি যদি 5 লাখ টাকা, আমি তখন যদি টাকার অফার করে 10 লাখ চাইতাম, তা আমাকে 10 লাখই দিত। কিন্তু সেদিন যদি আমি এই টাকাটা অফার করি, আমার রক্তে তো সেই বেইমানি রক্তটা আমার রক্তে ঢুকে নাই। আমার জ্যাঠা বঙ্গবন্ধু সাথে বন্ধু, আমরা তো বঙ্গবন্ধু পরিবারের লোক হয়ে যায়। আমার বঙ্গবন্ধু বাসায় আমার যারা সবসময় যেত, আমার সেদিন চিন্তা তো আসে না, জীবনে কোনোদিন আমি কোনোদিন ভাবিও নাই, আমার কোনো কষ্টও হয় নাই যে কেন আমি টাকাটা নিয়ে নাই। আর সেদিন যদি এই টাকাটা আমি নিতাম তাহলে তো ইতিহাসটা অন্যরকম হয়ে যেতেও পারতো। কারণ তখন আমাদের একটি আসন এত গুরুত্বপূর্ণ ছিল, 21 বছর আমাদের ক্ষমতা নাই। আমরা যদি সামান্য কয়েকবার জন্য আমার মনে হয় 153 আসনের পার্লামেন্টে আমরা তখন রবের সাথে এবং আমাদের আনোয়ার হোসেন মঞ্জুর সাথে জোট করে আমার নেত্রী শেখ হাসিনা সেদিন 96 সালে বিচারপতি হাবিবুর রহমান যদি সেদিন তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা না হতো, আমরা তো মনে সেদিন ক্ষমতা দিতে পারতাম না। আমি আজকে বিচারপতি হাবিবুর রহমান আত্মার মাগফিরাত কামনা করে এভাবে দেখতে দেখতে আমাদের আওয়ামী লীগের 5 বছর ক্ষমতা গেল। এক উন্নত বাংলাদেশের স্বপ্ন বাংলার মানুষ দেখতে শুরু করলো। আপনারা সবাই জানেন 2001 সালের ষড়যন্ত্র নির্বাচন আমার জননেত্রী শেখ হাসিনা একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি দর্শক দিয়ে গণভবনে পদত্যাগ করেছিলেন। গণতন্ত্রের স্বার্থে আজকে গণতন্ত্র অনেক শিখায় আমাদেরকে। একমাত্র আওয়ামী লীগের নেত্রী যখন উনি বঙ্গভবনে সিগনেচার দিয়ে প্রধানমন্ত্রী থেকে রিজাইন করলেন, বের হয়ে দেখলেন গণভবনে পানির লাইন কাটা, গ্যাসের লাইন কাটা। 13 জন সচিবকে তখনকার অতি কুখ্যাত তত্ত্বাবধায়ক সরকার প্রধান ট্রান্সফার করে সারা বাংলায় আওয়ামী লীগের কর্মীদের উপর অত্যাচার নির্যাতন শুরু করলো। তারপরে ইতিহাসটা আপনারা সবাই জানেন, 24,000 আওয়ামী লীগের নেতা কর্মীকে সারা বাংলাদেশ হত্যা করা হলো। আমরা ঘর ছাড়া হয়ে গেলাম, সবাই ঘর থেকে বের হয়ে গেলাম। আমরা 2 বছর আমার দোকানটার মধ্যে আমি বসেছিলাম, হঠাৎ করে পুলিশ এসে আমার দোকানটা দিয়ে বললো আপনি বেরিয়ে যান। আমার দোকানে জায়গা পড়ে রইল, আমি বেরিয়ে গেলাম। আর 1 বছর আমি আমার এলাকায় আসতে পারি নাই। এটাও আমাদের অনেক ভুল ছিল। আমরা নবাবপুরটা আমাদের আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আমাদের ওই নির্বাচনের আগে আমাদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমি নবাবপুর অঞ্চল আমরা 6 ইউনিয়ন বিএনপি শূন্য ছিল। তখন অনেক লোকরা মনে করেছিল যে আমরা ক্ষমতায় চলে যাবো, আজাদকে সহায় দিতে হবে। আমি বললাম যে ভোটটা পর্যন্ত আমাকে রাখেন, তারা রাখবো না। 15 দিন আগে আমাকে ক্ষমতায় সহায় করে আমরা যখন পিছু হয়ে গেলাম তখনই বিএনপি এলাকা দখল করলো। নইলে আমরা 2001 সালে এলাকা ছাড়ার কথা ছিল না। কারণ আওয়ামী লীগের ঘাটতিতে আমরা কেন চলে যাব। কিন্তু যখন আমাদের বিএনপি দখল করে ফেললো, আমরা 1 সালে আমি নেতৃত্ব শূন্য হয়ে গেলাম, এলাকা থেকে বের হয়ে যেতে হলো। তারপর ইতিহাস, ঈদের দিন আমি কুমিল্লা কান্দির পারে তৎকালীন সাবেক ছাত্রনেতা দুনিয়াজি বলবো থানা ছাত্রলীগের সভাপতি শহীদের দিন কেঁদেছি যে ঈদ করতে কোথায় যাব, যেতে পারি নাই। তারপর আমাদেরকে মিথ্যা 4টি মামলা দিয়ে আমাকে ধরানো হলো। আমি 28 দিন আমি ব্যাগ আর সাবান লুঙ্গি নিয়ে ঢুকলাম কোর্টে। আমাদের যারা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিলন সরকার আমাকে দেখে বললো তুমি কেন আসছো। আমি বললাম যে আমি কোর্টে হাজিরা দেবো, আমার বেল ক্যান্সেল হয়ে যাবে। আমার দিকে তাকিয়ে বলবো আমি গিয়ে ঢুকলাম 10টায়, আমার বেল ক্যান্সেল হয়ে গেল। আমাকে হাত করা পরে জেলখানায় নিয়ে গেল। জেলখানায় আমি 28 দিন থাকলাম। আমি জানি আমার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই। আমরা তো আমার দোকান থেকে হঠাৎ করে দেখি আশরাফ ভাই, জন্মের আশরাফ ভাই আমাকে জেলখানায় দেখতে গেছে সবাইকে নিয়ে। আমি তো অবাক হয়ে গেলাম, আশরাফ ভাই আমার প্রিয় নেতা আমাকে দেখতে কিভাবে আসলেন জেলখানায়। তারপর দিন দেখি অধ্যাপক প্রাণগোপাল দত্ত জেলখানায় আমাকে দেখতে এসছেন। আমি তো জেলখানা বুঝি না বাইরে কি হচ্ছে। পরে আমি বের হয়ে শুনলাম আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা আশরাফ ভাইকে ফোন করে বলেছেন যে যুবলীগের সেক্রেটারি জেলে আপনি দেখতে যান নাই কেন। উনি আমাকে দেখতে গিয়েছেন। ধন্যবাদ জননেত্রী শেখ হাসিনা আশরাফ ভাইকে। আমরা 28 দিন জেলখানা থেকে বেরিয়ে এসে আমার জেলকে গেটে মনে আছে, আমি তো এমনি সুস্থ মানুষ ছিলাম। জেলখানা গেটে দেখি আমার এক লোক 1 লাখ টাকা আমার থেকে পানা, সে আমার জন্য দাঁড়িয়ে আছে গেটে। সে আমাকে ধরে নিয়ে আসলো, কারণ আমি দোকান থেকে চলে গেছি এলাকায়। এসে কারো কাছে আর আশ্রয় নাই। আমি টাকাটা দিতে না পারলে আমার দোকানটা তালা দিয়ে দেবে। আমি তো কত লজ্জায়, আমার প্রেশার আমার হাই প্রেশার হয়ে গেল 1 সালে।
কারোর কাছে আসতে পারে নাই, তখন আমার এই বউ, আমার ওয়াইফ, তারা এই স্বর্ণ 20 ভরি, তখন 4,000 টাকা মনে হয় বলেছিল স্বর্ণ, 20 ভরি স্বর্ণ বিক্রি করে 80,000 টাকা দিল। আর আমি 20,000 টাকা জোগাড় করে 1 লাখ টাকা দিলাম। সেই থেকে আমাদের, আমি তো 2001 সালের আগে এই 3 থানার মধ্যে বড় ব্যবসায়ী ছিলাম সারের। তারপর থেকেই আমার ব্যবসাটা আর কিন্তু, কারণ টাকা তো কোথা থেকে পাবো, সবভাবে কোন বহুত কষ্টে, মানে সবভাবে আছে, আল্লাহর মতো কষ্ট না, আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক ভালো আছে। আমার বউ আবার বিদেশে থেকেছে 2001 সালে, আমি মানে প্রথম বিয়ে করেছিলাম 2091 সালে। এই রাজনীতি করার কারণে বউকে সময় দিতে পারি নাই। আমার বউটা আমার একটা মেয়ে নিয়ে চলে গেছে। তারপরে আমি দ্বিতীয় বিয়ে করেছি, আমার বউ কুয়েতে থাকতো, তার সর্বাঙ্গীন সহযোগিতা আমাকে অনেক প্রেরণা দিয়েছে এবং তার সহযোগিতায় আমরা দুজনে মিলে কষ্ট করে আজকে আমরা আল্লাহর রহমতে মোটামুটি ভাবে ভালো আছি। এবং আমরা, আমার একটি ছেলে, আমার সবচেয়ে দুর্ভাগ্য হলো আমার আমার একটা মাত্র ছেলে ক্লাস 9-এ পড়ে, আমার বয়স তো 60-এর প্লাস হয়ে গেছে। তো এদিক দিয়েই নিজের জীবনের কাছে কষ্ট, দুঃখ যে আমার ছেলেটা যদি আজকে সময় মতো বিয়ে করতাম তাহলে হয়তো আমার ছেলেটা আজকে বড় থাকতো। যাই হোক, তবুও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। 2002 সালে তৎকালীন আমাদের আওয়ামী যুবলীগের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম এমপির নেতৃত্বে আমি টাঙ্গাইল থানায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সম্মেলন করে যুবলীগের থেকে আমি নতুন কমিটি করে দিই, আমার নেতৃত্ব করে দিই, এবং খালেদ সাইফুদ্দিন এরশাদ এবং মির্জা রহমানকে সেক্রেটারি করে আমরা একটা সম্মেলন করি। তখন আমি যুবলীগ থেকে বের হয়ে যাই এবং তখনকার প্রবান্নায় এবং আমার নেতা বাহাদুর নাসিরের নেতৃত্বে আমি উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগে জয়েন কর্মী হিসেবে তখন সাংগঠনিকভাবে স্বেচ্ছাসেবক লীগে যোগ দেয়। এবং এই বাহাদুর নাসিরের নেতৃত্বে এবং বাহাদুর নাসিরের নেতৃত্বে আমি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রথম ফাউন্ডার। তার আগে কোনো স্বেচ্ছাসেবক লীগ কমিটি এই উত্তর জেলা ছিল না, চান্দিনা থানায় ছিল না। যুবলীগ যেমন আমি প্রতিষ্ঠা করেছি, স্বেচ্ছাসেবক লীগ আমি কুমিল্লা উত্তরে প্রতিষ্ঠা করেছি আমার নেতৃত্বে এই চান্দিনা এবং কুমিল্লায়। এবং আমার বাহাদুর নাসির ভাইয়ের নেতৃত্বে আমরা 2001 সালের পরে আন্দোলন, লড়াই, মিছিল, মিটিংয়ে আমরা নেতৃত্ব দিয়েছি 2002 সালের পর থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে। এবং তারপরে 2013 সাল, 2001 সালের পরে আমাকে 4টা মামলা দিল। আমরা জেল খাটলাম 28 দিন, বাড়ি ঘরে থাকতে পারি নাই, অনেক আর্থিক লস হয়েছে, আমার দোকানটা ভাঙচুর হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, আমাদের আর্থিকভাবে একদম পঙ্গু হয়ে গেছে, যেটা জননেত্রী শেখ হাসিনা জানেন। আমার একটি আফসোস যে স্বাধীনতা পরবর্তী 71 সালে যেমন হায়নারা বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়েছিল, 2001 সালের পরও সমগ্র জাতির উপরে জামাত, শিবির, বিএনপির জোটরা স্বাধীনতা যুদ্ধের চেয়ে নৃশংসভাবে আক্রমণ করেছিল এবং আমার জননেত্রী শেখ হাসিনাকে তারা 18 বার মেরে ফেলার জন্য আক্রমণ করেছে, আপনারা জানেন। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে একটু অনুরোধ রাখবো, যদি আমার এই ভিডিওটি জননেত্রী শেখ হাসিনা দেখেন, আমি মনে করি যে 2001 সালে পরে যে গুরুর বিরুদ্ধে সারা বাংলাদেশে মামলা হয়েছে, আমি মনে করি তারা আওয়ামী লীগের পরীক্ষিত আরেকটি মুক্তিযোদ্ধা। কিন্তু 2001 সালের পরে আমরা যারা বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে গেছি, আমাদের পক্ষেও একটি যদি কমিটি করে সারা বাংলাদেশে আমাদেরকে সংগঠিত করা হতো, আমি মনে করি যে আমার আত্মাটা শান্তি পেত। আমি আহ্বান জানাই এই কাজটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যদি সারা বাংলাদেশে 2001 সালের পরে যেই লোক আওয়ামী লীগের কর্মী করলে, আমি মনে করি সবচেয়ে আঘাত তত্ত্ব 2001 সালের পরে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনাকেই মেরে ফেলার জন্য সবচেয়ে বেশি আঘাত করা হয়েছে। তাদের একটা লিস্ট করে তাদেরকে পুনর্বাসন এবং তাদেরকে সামাজিক স্বীকৃতি, আমি অর্থ বলি না, যে সামাজিক একটি স্বীকৃতি যদি হয়, আমি মনে করি যে তারাই অরিজিনাল আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের পরে যেমন মুক্তিযোদ্ধারা অরিজিনাল আওয়ামী লীগ, 2001 সালের পরে যারা মামলা খেয়েছে, যারা জেল জমন কেটেছে, তারাও একটা আওয়ামী লীগ, তাদের একটি পুনর্বাসনের ব্যবস্থা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব করে সে আহ্বান আজকে আমি জানাই। আমি 2013 সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনি বাংলাদেশ বঙ্গবন্ধু 23 বঙ্গবন্ধু অভিনেত্রী থেকে, এবং কেনার পরে 12টার দিকে হাতে হরতাল ছিল, আমি বাসে মাহপুর চলে আসছি আমার বাসে। আমি যখন ফর্ম কিনে বের হলাম তখনই সাংবাদিকরা আমার অনুভূতিটা জানতে চাই। আমি তখন সাক্ষাৎকারটা দিলাম, আমি তো মনে করছি আমার মতো লোকের সাক্ষাৎকার যায়, টিভিতে দেখা যায় কিনা। আমি এসে কিন্তু কালকার দোকানে বসে আছি, তখন থেকে সন্ধ্যা 7টায় ইটিভিতে আমার পুরো সাক্ষাৎকার সৈয়দ আশরাফের পরে আমার সাক্ষাৎকার তো দেখাচ্ছে। আমিও খুব খুশি হলাম, এলাকার মানুষ, আমি দেখি যে সবাই খুশি। তো আমি নামাজ টামাজ পড়ে রাতে 11টা বেজে গেল, আমার দোকানে বসে থেকে আমি হুন্ডা নিয়ে বাড়ি থেকে রওনা হলাম। আমি তো জানি না, রাস্তা থেকে দেখলাম যে একটা হুন্ডা হেলমেট পরে আমার দিকে তাকাচ্ছে, আমি তো এতটা ভাবিলাম। আমি যখন ব্রিজ ক্রস করতেছিলাম তখন দেখি হুন্ডাটা আমাকে ক্রস করতে গিয়ে আমার গায়ে একটি ককটেল মারল। ককটেলটা মারার পরে আমি দাঁড়িয়ে গেলাম, ককটেলটা আমার হুন্ডা না পরে রাস্তায় পরে বিকট শব্দে ফুটলো। আমি হুন্ডা দাঁড়িয়ে ধরকে দিলাম, ধরেন না এই হুন্ডা না তারা হেলমেট পরা,
টেনেপুর দিকে চলে গেল। আমি তখন থানা ওসিকে ফোন করলাম। ফোন করার পরে তখন আমার মনে হয় এসআই শাহজাহান উনি অন দ্য স্পটে আসলেন, এসে আলামতগুলো সংগ্রহ করলেন। আমি বললেন যে আপনি এগুলো নিয়ে যান, আমি কালকে থানা যাবো এবং থানায় পরদিন গিয়ে এবং গিয়ে জিডি করবো। পরদিন রাতেই শুনলাম, তখন বসে আছে তখন শুনলাম যে আমার দোকানে আমি আসার পরেই দোকানে একটি ককটেল ফুটছে এবং পিছনে আরো 2টা ককটেল ফুটেছে। তারপর হুন্ডার ট্রাম দিয়ে এসে আমার গায়ে ব্রিজের গোড়ায় ককটেল মারছে। তারপর দিন গিয়ে আমি থানায় গিয়ে একটি জিডি করেছি এবং যে যারা যারা আছে তাদেরকে নিয়ে আমি ইয়ে করতে হবে। তারপরে 2008-এ আমরা উপজেলা নমিনেশন পেয়েছিলাম। 2008-এ উপজেলা কিন্তু আমার মার্কেটে ছিল দেয়ালঘড়ি, তখন থানা আওয়ামী লীগ আমাকে নমিনেশন দেয় নাই, নমিনেশন দিয়েছে আমাদের রিপন ভাইকে। আমার ব্যাপারটা আমার মার্কেটটা ছিল, কিন্তু আমি সবার সামনে যেহেতু আওয়ামী লীগের সিদ্ধান্ত আমি রিপন ভাইকে ভোটটা দিয়েছি উপজেলায়। তারপরে এবার গত উপজেলা ইলেকশনেও আমি আওয়ামী লীগের মনোনয়ন কিনছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে পছন্দ মনে করছে যে আমার চেয়ে ভালো হবে, তখন বক্সিকে দিলে উনি যে সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্ত আমাদের সঠিক সিদ্ধান্ত। কারণ আওয়ামী লীগের সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার প্রথম কর্মী হতে গেলে প্রথম জননেত্রী আওয়ামী লীগের সিদ্ধান্তকে মাথা পেতে নিতে হবে, সেই শিক্ষা আমি আমার জ্যাঠার থেকে পেয়েছি। আমার জ্যাঠা আমাকে ছোট থাকতে একটা কথা বলতেন যে কোনো সময় আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে তুমি যেও না। আপনারা অবাক হয়ে যাবেন, আমরা কিন্তু একটা বিরাট গোষ্ঠী। আমার এই ইউনিয়নে প্রায় আমরা 3000 লোক আছে। আমরা আত্মীয় স্বজন, আমাদের 4 ফুফু আমাদের এই ইউনিয়নে দিয়েছে, আমরা নিজেরা আছি আত্মীয় স্বজন। আমাদের একটা লোক আওয়ামী লীগের বাইরে কোনো দল করে না। এবং আপনি চান্দিনার ভৌগোলিক কারণে নপুরে জননেত্রী শেখ হাসিনা 2বার এসছেন। 88 সালে আমার মনে এসছেন। অনেক ভালো লাগলো। এখন একটু কথা হলো আমার যে এত ত্যাগ তিতিক্ষা করে আওয়ামী লীগের সাথে যুক্ত আছেন এবং 13 সালের নির্বাচনে ফর্ম কিনেছেন কিন্তু এমপি ইলেকশনে মনোনয়ন পাননি, এবং 19 সালে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য ফর্ম কিনেছিলেন কিন্তু মনোনয়ন পাননি। আটেও কিনেছিলেন। করার পরেও যখন মনোনয়ন পাননি, এই পরিস্থিতিতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আসলে আমরা আওয়ামী লীগ করি কোনো পেশাও না, নেশাও না, সামাজিক দায়িত্ববোধ। আমি আমার পরিবার থেকে, আমার জ্যাঠার থেকে এই কথাটা শিখেছি যে সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা আওয়ামী লীগটা করি। এখানে মানুষের প্রতি কাজ করতে পারলাম, এটাই আমরা খুশি। এই যে খুশি আজাদ ভাই যে মানুষ, এটাই তো আমাদের চরম। আমাকে র্যাবেও ধরে নিয়ে গেছিল ফেনী মহিপাল মেডিকেল কলেজে 2001 সালের পরে। আমাকে নবাবপুর বাজার থেকে উঠিয়ে নিয়ে গেছে, কিন্তু তারাও আমাদের কিছু করতে পারে নাই। এসে আমার 10 দিন জ্বর হয়েছিল, আমি বিশ্রান্তি করতে পারি নাই ভয়ে। কিন্তু একটি কথা আমার কাছে আজকে শেষ করতে বলতে চাই, প্রথম পত্রিকাটা আজকে আমি পড়েছি, সেই পত্রিকায় সারা বাংলাদেশে কোটি কোটি আওয়ামী লীগের কর্মী আছে। 1-2টা বিচ্ছিন্ন ঘটনা লোভী থাকতেই পারে। আর আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেদিন বলেছেন যে দলের মধ্যে যারা নতুন ঢুকেছে হাইব্রিড, তারাই দলের এই বদনাম করতেছে। অরিজিনাল মূল আওয়ামী লীগ আজও সৎ, আজও দেশকে ভালোবাসে, তাদের টাকার প্রতি কোনো লোভ নাই, তারা মানুষকে ভালোবেসে রাজনীতি করে। এই কথাটা চিরন্তন সত্য। আজকে প্রথম আলো পত্রিকা আমি দেখি তারা একটি কাজ করতেছে যে আওয়ামী লীগের নেতাদের চরিত্র হনন করার কাজে লেগেছে। আমি অনুরোধ করব, আপনারা 1-2টা বিচ্ছিন্ন লোক আওয়ামী লীগের অপরাধ করতেই পারে, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, জননেত্রী শেখ হাসিনা একমাত্র বিচারে করেছেন এবং তাদেরকে জেলখানা দিয়েছেন, উনি নিজে খবর নিয়েছেন। মূল আওয়ামী লীগের কোনো নেতার জড়িত নয়, আমি কথা 100% স্বীকার করি। আজকে আমি শুধু তেগি না, এবং কোটি কোটি তেগি নেতা আমি সারা বাংলাদেশে আছে, যাদেরকে পরিসংখ্যান করে তারা পত্রিকা দেখিয়ে দেয় আওয়ামী লীগ সৎ যোগ্য নেতৃত্বের। এমন আমাদের প্রধান জননেত্রী শেখ হাসিনা একটি তাঁতের শাড়ি পরে এই বাঙালি জাতির নেতৃত্ব দিচ্ছেন, একটি সাবলীল বাঙালি মেয়ের মতো। এবং যারা বিশ্বের আজকে যিনি শীর্ষস্থানীয় 6 জন নেত্রীর মধ্যে একজন নেত্রী আমার নেত্রী, আর বাংলার অহংকার, আমাদের অহংকার, এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। আপনাদের মনে আছে 74 সালে এক বাসন্তীকে একটি জাল করিয়ে সারা বাংলার বঙ্গবন্ধুর চরিত্র হরণ করার চেষ্টা করেছিল। আজকে আওয়ামী লীগের নেতাদের চরিত্র হরণ করার চেষ্টা হচ্ছে। আমি এটা তীব্র প্রতিবাদ আজকে যেহেতু এই মিডিয়ার মাধ্যমে একদম জানাই। এবং পরিশেষে আমরা আমাদের জন্য সবাই দোয়া করবেন, এবং আল্লাহ যদি আমাদেরকে এই যে যেটুকু খেদমত করেছে একটুকু আমি আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ যে আমার মতো একটি লোকের এই রাজনৈতিক জীবনে আমি যে দলের জন্য, মানুষের জন্য, দেশের জন্য একটু কাজ করতে পেরেছি, এটাই আমি আল্লাহর কাছে শুকর। এবং আমি নবাবপুর বাজারটা 18 বছর সভাপতি ছিলাম, 1 কাপ চা কারোর কাছে খানে। আমি অনেক গরিব অবস্থায়, মানে আমার দোকানে অনেক 2001 সালের পর থেকে হয়তো অর্থনৈতিক ভাবে খুব, কারণ টাকা কোথায় পাবো, টাকা তো আমার কোথা থেকে পুঁজি জোগাড় করতে হবে, না হলে আমি আর পারি না। তো সৎভাবে ছোট্ট দোকানে বসে থাকি, কোনো সমস্যা হয় না। আল্লাহ আমাদেরকে যথেষ্ট ভালো লাগছে। আমার এক ছেলে, বউ, আমার মা, আমার ছেলেটা ক্লাস 9-এ পড়ে, আমরা সুখী পরিবার। তবু এই চ্যানেল আমার এই জীবনের ক্ষুদ্র অংশটুকু তারা ভিডিও করায়, আমি এই চ্যানেলকে
অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং তাদের মঙ্গল কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুপ্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা আজকে